ঘোড়াগাড়ির আড্ডায় বঙ্গু কোচওয়ানকে সবাই চৌখাস বুদ্ধিমান বলে মনে করে। লেখাপড়া বলতে যা বোঝায় তার ধারে কাছে সে কোনোদিনও যায়নি। এ ব্যাপারে সে একেবারে অষ্টরম্ভা। কোনোদিন স্কুলের দোরগড়া সে মারায়নি, কিন্তু সারা দুনিয়ার সমস্ত খবরাখবরই তার নখদর্পণে। আড্ডার যত কোচওয়ান যারা সারা দুনিয়ায় কী কী ঘটনা ঘটছে জানতে চাইতো, তারা তা ওস্তাদ মঙ্গুর কাছ থেকে জেনে নিত। কয়েকদিন আগে ওস্তাদ মঙ্গু যখন তার এক সোয়ারির কাছ থেকে স্পেনের যুদ্ধের কথা শোনে, তখন সে গামা চৌধুরীর প্রশস্ত কাঁধ চাপড়াতে চাপড়াতে বেশ বুদ্ধিদীপ্ততার সঙ্গে ভবিষ্যৎবাণী করে, চৌধুরী দেখো, আর দিন কয়েকের মধ্যে স্পেনে যুদ্ধ শুরু হয়ে যাবে। গামা চৌধুরী যখন তাকে জিজ্ঞেস করল স্পেন কোথায়, তখন ওস্তাদ মঙ্গু বেশ গম্ভীরভাবে তার সে প্রশ্নের জবাবে বলল, বিলাইতে। আবার কোথায়? স্পেনে যুদ্ধ শুরু হওয়ার কথা তখন সবাই শুনল। তখন স্টেশনে কোচওয়ানদের এক আড্ডায় সব কোচওয়ানরা গোল হয়ে বসে হুঁকো খাচ্ছিল। তাদের সবার চোখে ওস্তাদ মঙ্গু তখন এক মহান ব্যক্তি। আর ঠিক তখন মাল রোডের শান বাঁধানো ঝকঝকে তকতকে রাস্তার ওপর টাঙা চালাতে চালাতে ওস্তাদ মঙ্গু আলোচনারত তার সোয়ারিদের কাছ থেকে হিন্দু মুসলমানদের যে বিবাদ, সেই বিবাদের কথা শুনছিল। সেদিন সন্ধ্যার সময় সে যখন আড্ডায় এলো, তখন তার সারা চোখ মুখ রাগে লাল। এক হাত থেকে আর এক হাতে হুঁকো ঘুরতে ঘুরতে যখন হিন্দু মুসলমানের বিবাদের কথা উঠল, তখন ওস্তাদ মঙ্গু মাথা থেকে পাগড়ি খুলে বগলের নিচে চেপে ধরে বলতে লাগলো, এ নিশ্চয়ই কোনো পীরের অভিশাপ, তাই হিন্দু মুসলমান পরস্পরকে চাকু মারছে। আমি আমার বাপ ঠাকুরদার কাছে শুনেছি, বাদশাহ আকবর কোনো এক দরবেশের মনে দুঃখ দিয়েছিলেন। দরবেশ তাই অভিশাপ দেন, তোর হিন্দুস্তানে সবসময় দাঙ্গা হাঙ্গামা লেগে থাকবে। বাদশাহ আকবরের রাজত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দুস্তানে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। কথা কটি বলে মঙ্গু বুক ভরে এক ঠান্ডা দীর্ঘশ্বাস নেয়। তারপর হুকোতে এক জোর দম লাগিয়ে বলতে শুরু করে, এই কংগ্রেসিরা হিন্দুস্তানকে আজাদ করতে চায়, কিন্তু আমি বলছি এরা যদি 1000 বছর ধরে মাথা কুটেও মরে তবু কিচ্ছু হবে না। বড় জোর ইংরেজরা দেশ ছেড়ে চলে যাবে, ইতালিয়ান বা রাশিয়ানরা আসবে। আমি যতটুকু শুনেছি ওরা খুব শক্তিশালী। তাই বলছি হিন্দুস্তান চিরদিনই অন্যের গোলামি করবে। ও হ্যাঁ, আমি বলতে একেবারেই ভুলে গিয়েছি, পীর নাকি এই অভিশাপও দিয়েছিল, বাইরের শক্তি চিরদিনই হিন্দুস্তানের উপর রাজত্ব করবে। ওস্তাদ মঙ্গু ইংরেজদের ভীষণ ঘৃণা করত। কেন সে এত ঘৃণা করত? সে বলতো তাদের হিন্দুস্তানে ইংরেজরা নিজেদের শিক্ষা চালাচ্ছে আর নানা ধরনের জুলুম করছে, কিন্তু তার এই ঘৃণা করার সবচেয়ে বড় কারণ সৈনিক ব্যারাকের গোড়া সৈন্যরা তাকে খুব জ্বালাতন করে, এমন ব্যবহার করে যেন সে কোনো বেয়াদব কুত্তা। তাছাড়া সে তাদের গায়ের সফেদ রঙও পছন্দ করে না। যখন সে গোরাদের লাল ও কুষ্ঠ রঙের মতো সাদা দেহের দিকে তাকায়, তখন ওর গা গুলিয়ে ওঠে। জানি না ও কেন বলতো, লাল কোচকানো চামড়া দেখলেই আমার মনের মধ্যে সেসব গলিত লাশের ছবি ভেসে ওঠে। যেদিন কোনো মাতাল গোরার সঙ্গে ওর কথা কাটাকাটি হতো বা ঝগড়া হতো, সেদিন সারাক্ষণ ওর মন অশান্ত থাকতো। আর সান্ধ্য আড্ডায় সিগারেট টানতে টানতে বা হুকোয় জোর দম লাগাতে লাগাতে মন উজাড় করে গোরাদের খিস্তি দিত। অশ্লীল গালিগালাজ করতে করতে ও তার ঢিলে পাগড়িতে এক ঝটকা টান মেরে বলতো, শালারা আগুন চাইতে এসে এখন ঘরের মালিক হয়ে বসেছে, আর এমন রুয়াব দেখায় যেন আমরা ওদের বাপ দাদার চাকর। এত গালিগালাজ দেওয়ার পরেও ওর রাগ কমে না। ওর কোনো সাথী ওর পাশে বসে থাকলে ওর বুকের গভীর থেকে আগুনের হলকা বের করে আনতে থাকে। ওদের তো দেখেছিস যেন কুষ্ঠ রোগী, একেবারে মরা মানুষ। শূন্যে এক জোর ঘুষি চালিয়ে ও সমানে বকবক করে চলে, যেন ওদের মেরে ফেলবে। তোর জানের কসম খেয়ে বলছি,
এক এক সময় ইচ্ছে হয় মেরে ওদের মাথা ছাতু করে দিই, কিন্তু মরা মানুষকে মারা পাপ, তাই চুপ করে যাই। এসব বলতে বলতে ক্ষণিকের জন্য চুপ হয়ে যায়। খাকি শার্টের আস্তিন দিয়ে নাক পরিষ্কার করে ও আবার বিড়বিড় করতে থাকে। আল্লাহর কসম খেয়ে বলছি, এই লাট সাহেবদের খোসামত করতে করতে কেমন একটা বিরক্তি ধরে গিয়েছে। এদের প্রেতের মতো চেহারা দেখলে শিরায় শিরায় রক্ত টকবক করে ওঠে। যদি কোনো নয়া কানুন পাশ হয় তবে এদের হাত থেকে মুক্তি। তোর কসম, তখনই ধরে প্রাণ আসবে, মন আনন্দে ভরে উঠবে। একদিন ওস্তাদ মঙ্গু কোর্ট থেকে তার টাঙায় দুজন সোয়ারি তুলল। ওদের দুজনের কথাবার্তা থেকে ও জানতে পারল হিন্দুস্তানে খুব শিগগিরই নতুন আইন চালু হবে। শুনে ওর মন আনন্দে নেচে উঠল। দুজনেই ছিল মারোয়ারি। দেওয়ানি মামলার ব্যাপারে আদালতে এসেছিল। আদালতের কাজ সেরে ঘরে ফেরার পথে টাঙায় বসে তারা নতুন আইন অর্থাৎ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে কথা বলছিল। শুনেছি 1 এপ্রিল থেকে হিন্দুস্তানের নয়া কানুন চালু হবে। সত্যি? সব কিছুই কি তবে পাল্টে যাবে? না, সব কিছু পাল্টাবে না, তবে অনেক কিছুই পাল্টাবে। হিন্দুস্তানিরা আজাদ হবে। সুদ টুদ নিয়ে কি কোনো নতুন আইন পাশ হবে? জানতে হবে, কালকে না হয় কোনো উকিলকে জিজ্ঞেস করব। এই দুজন মারোয়ারির আলাপ আলোচনা শুনে ওস্তাদ মঙ্গুর হৃদয়ে এক খুশি ও আনন্দের ঢেউ খেলতে শুরু করলো। ও হামেশাই ওর ঘোড়াকে খিস্তি খেউড় করে চাবুক দিয়ে ভীষণ পেটায়, কিন্তু সেদিন টাঙা চালাতে চালাতে সে বারবার পিছন ঘুরে তার 2 মারোয়ারি সওয়ারিকে দেখছিল, আর তার ঘন বড় বড় গোঁফ এক আঙুল দিয়ে তা দিতে দিতে ঘোড়ার লাগাম ঢিলে করে দিচ্ছিল, আর খুব আদরের সঙ্গে তার ঘোড়াকে বলছিল, চল বেটা চল, হাওয়ার সঙ্গে একটু পাল্লা দিয়ে চল। মারোয়ারিদের নামিয়ে দিয়ে সে সোজা আনারকলিতে এলো। সেখানে দিনু হালুইকারের দোকানে আজকের দইয়ের লস্যি খেয়ে সে এক বিরাট ঢেকুর তুলল, আর তার বড় বড় গোঁফ 2 ঠোঁটের ফাঁকে চেপে ধরে চুষতে চুষতে জোর গলায় হেসে উঠল। সন্ধ্যার সময় সে যখন টাঙার আড্ডায় ফিরে এলো, সেখানে তার পরিচিত কোনো কোচোয়ান ছিল না। ফলে তার বুকের মধ্যে এক অদ্ভুত ধরনের ঝড়ের তাণ্ডব শুরু হলো। আজকে সে তার দোস্তদের এক বিরাট খবর শোনাতে চাইছিল। সে সেই খবর তার বুকের গভীর থেকে উচ্চারিত করার জন্যে ভীষণ অস্বস্তি অনুভব করতে লাগলো, কিন্তু কোনো পরিচিতকে সে পেল না। প্রায় আধ ঘন্টার মতো চাবুক বগলে চেপে ধরে স্টেশনের টিনের শেডের নিচে এক অদ্ভুত অস্বস্তি নিয়ে সে পায়চারি করতে লাগলো। ওর সারা মস্তিষ্ক জুড়ে একটা সুচারু সুন্দর বিচারধারা বারবার ঘুরপাক খাচ্ছিল। নয়া কানুনের খবর তাকে এক নতুন জগতে উপস্থিত করল। 1 এপ্রিল থেকে নয়া কানুন হিন্দুস্তানে চালু হবে। ফলে ওর মস্তিষ্কের সমস্ত দ্বীপ প্রজ্বলিত হয়ে চিন্তা করতে শুরু করল। মারোয়ারিদের কথাগুলি বারবার ওর কানের মধ্যে গুনগুন করছিল। সুদের ব্যাপারেও কি নয়া কানুন চালু হবে? আর সঙ্গে সঙ্গে ওর সারা শরীর দেহ মনে এক আনন্দের শিহরণ খেলে গেল। সে তার ঘন গোফের আড়ালে বার কয়েক মুচকি হাসল। সে মারোয়ারিদের উদ্দেশ্যে খিস্তি দিল, গরিবদের রক্তচোষা ছারপোকা কোথাকার, নতুন আইন কানুন যাই আসুক, সব এদের কাছে ডাল বরাবর। ও ভীষণ আনন্দিত যখন ও ভাবত এই গোরারা সফেদ ইঁদুরের থুতনি, গোরাদের সে এই নামেই ভাবত। বিশেষ করে তখন ওর মনের মধ্যে একটা শীতল হাওয়া খেলা করত। নতুন আইন চালু হলেই এই সফেদ ইঁদুররা সুরসুর করে সব চিরদিনের মতো গর্তে ঢুকে যাবে। টেকো নথ্থু পাগড়ি বগলে দাবিয়ে যখন আড্ডায় এলো, ওস্তাদ মঙ্গু তখন ওর দিকে প্রায় ছুটে গেল। ওর হাত নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরে বেশ চিৎকার করে বলতে লাগলো, নে হাত মেলা, আজ তোকে এমন খবর দেব যে তোর হৃদয় খুশিতে নেচে উঠবে। খবর শুনে আনন্দে তোর এই টেকো মাথায় চুল গজাবে।
বেশ রসিয়ে রসিয়ে কথাগুলি বলে মঙ্গু নতুন আইন সম্পর্কে তার দোস্তকে বলতে লাগলো। নতুন আইন সম্পর্কে বলতে বলতে ও কয়েকবার টেকোনথুর হাতে জোর চাটি মারল। দেখিস কি হতে চলেছে, এই রুশ বাদশারা নিশ্চয়ই একটা কিছু করবে। সমাজতান্ত্রিক রাশিয়ায় উত্তেজনার যেসব ঘটনা ঘটেছে সে সম্পর্কে ওস্তাদ মঙ্গু কিছু কিছু শুনেছে। সেখানকার নতুন আইন কানুন আর সেখানকার নতুন নতুন ঘটনা তার কাছে খুব ভালো লেগেছিল। তাই সে রুশ বাদশার সঙ্গে ইন্ডিয়ান অ্যাক্টকে মানে নয়া কানুনকে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলল। পুরনো ব্যবস্থার মধ্যে 1 এপ্রিলে যে নতুন পরিবর্তন আনছে সেই পরিবর্তনকে সে রুশ বাদশার প্রভাবে হচ্ছে বলে মনে করত। বেশ কিছুদিন হয় পেশোয়ার এবং অন্যান্য শহরে লাল কুর্তার আন্দোলন হচ্ছিল। ওস্তাদ মঙ্গু সেই আন্দোলনকে রুশ বাদশাহ এবং নতুন আইনের সঙ্গে গুলিয়ে ফেলল। এসব ছাড়াও ও যখন শুনত অমুক শহরে বোমা বানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বা অমুক জায়গায় বিদ্রোহ করার অপরাধে এতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তখন ও ভাবত এ সমস্ত কিছুই নতুন আইনের সঙ্গে জড়িত, আর ও মনে মনে খুশিতে টকবক করত। একদিন দুজন ব্যারিস্টার তার টাঙায় বসে নতুন আইন কানুন নিয়ে বেশ মশগুল হয়ে আলোচনা করছিল, আর ও চুপচাপ বসে তাদের সেই আলোচনা শুনছিল। ব্যারিস্টারদের একজন আরেকজনকে বলছিল, নতুন আইনের একটা দিক হচ্ছে ফেডারেশন। এই ফেডারেশন যে কি বস্তু তা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। এরকম ফেডারেশনের কথা দুনিয়ার ইতিহাসে কোনো উল্লেখ নেই বা দেখাও যায়নি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলে এই ফেডারেশন সম্পূর্ণভাবে ভুল, বরং বলা যায় এ কোনো ফেডারেশনই নয়। এই দুজন ব্যারিস্টারের নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা হচ্ছিল তার অধিকাংশই হচ্ছিল ইংরেজিতে। তাই ওস্তাদ মঙ্গু এই বিশেষ বিশেষ ইংরেজি শব্দগুলো কোনো রকমে বোঝার চেষ্টা করছিল। বুঝতে পারছিল ভারতবর্ষে যে নতুন আইন কানুন আসছে তা এরা ভালো চোখে দেখছে না, আর ভারতবর্ষ স্বাধীন হোক তাও তারা চায় না। এই দুজন ব্যারিস্টারের দিকে ঘৃণা ভরে তাকিয়ে সে বলল, দাঁড়াও টরির বাচ্চারা। ও যখন কাউকে নিচু গলায় টরির বাচ্চা বলে গালিগালাজ করত তখন ওর খুব আনন্দ হতো, কারণ ও মনে করত ঠিক জায়গা মতো ও এই শব্দটি প্রয়োগ করতে পেরেছে। ভালো মানুষ আর টরির বাচ্চার মধ্যে যে ফারাক, সেই ফারাক বোঝার মতো অন্তত ওর ক্ষমতা ছিল। এই ঘটনার 3 দিন পরে গভর্নমেন্ট কলেজের 3 জন ছাত্র ওর টাঙা করে মজং যাচ্ছিল। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল, নতুন আইন আমার আশাকে আরও উজ্জীবিত করল। যদি সাহেব অ্যাসেম্বলির মেম্বার হতে পারেন তবে কোনো সরকারি অফিসে আমার একটা না একটা চাকরি ঠিক হয়ে যাবে। আশা তো আমারও আছে, হয়তো এই নতুন আইন চালুর হই হট্টগোলে আমারও একটা কিছু হয়ে যেতে পারে। অবশ্যই আমরা যারা বেকার গ্র্যাজুয়েট চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছি, অন্তত তার সংখ্যা তো কিছু কমবে। এইসব আলাপ আলোচনা নতুন আইন সম্পর্কে ওস্তাদ মঙ্গুর মনে নতুন আশা এবং গুরুত্ব সঞ্চার করল, আর সেই নতুন আইনকে এমন এক বস্তু বলে মনে করত যা উজ্জ্বল। নতুন আইন, তাই সেই নতুন আইন নিয়ে যখনই সময় পেত তখনই ভাবত। আর যখনই ভাবতে বসেছে তখনই ওর চোখের সামনে ভেসে উঠেছে তার ঘোড়ার নতুন সাজ, যে সাজ সে বছর দুয়েক আগে চৌধুরী খোদাবক্সের কাছ থেকে দাম দস্তুর করে কিনেছিল। এই সাজ যখন নতুন ছিল তখন সেই সাজের মাঝে মাঝে নিকেল করা লোহার পেরেক বসানো ছিল, আর সে নিকেল করা পেরেকগুলো ঝলমল করত। এই সাজের যেখানে যেখানে পেতলের কারুকার্য ছিল তা সোনার মতো জলজল করত। তাই নতুন আইনও তার কাছে জলজল করছিল। 1 এপ্রিল পর্যন্ত ওস্তাদ মঙ্গু নতুন আইনের বিপক্ষে এবং সপক্ষে অনেক আলোচনা শোনে।
কিন্তু এই নতুন আইন সম্পর্কে যে তার মনের মধ্যে যে কল্পনার জাল বুনেছিল, সেই কল্পনার জাল ছিঁড়তে চাইল না। ওর ধারণা ছিল 1 এপ্রিল নতুন আইন চালু হলেই সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওর বিশ্বাস ছিল এই আইন চালু হলেই ওর দু চোখে যা পড়বে তাতে ওর চোখ হিমশীতল হয়ে যাবে। মার্চ মাসের 31 দিন শেষ হয়ে গিয়েছে। এপ্রিল মাস শুরু হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা নিস্তব্ধ রাত্রির বাকি। কিন্তু মরশুম যেরকম হওয়া উচিত তা না হয়ে বরং ঠান্ডা ছিল, আর তাজা হাওয়া বইছিল। 1 এপ্রিলে কাক ডাকা ভোরে ওস্তাদ মঙ্গুর ঘুম ভাঙল। উঠে আস্তা বলে গেল, ঘোড়ায় গাড়ি জুতল, জুতে বাইরে এলো। আজকে ওর মন এক অদ্ভুত ধরনের আনন্দে ভরপুর। আজও নতুন আইন সচক্ষে প্রত্যক্ষ করবে। ও ভোরের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় নিজের মধ্যে একটা উত্তেজনা অনুভব করতে করতে গলি এবং বাজারে একটা চক্কর কাটল। কিন্তু সমস্ত কিছুই আগে যেমনটি ছিল তেমনই পুরনো পুরনো ঠেকল, আকাশের মতো পুরনো। আজকে ওর চোখ দিয়ে বিশেষ এক নতুন রূপ ও রং প্রত্যক্ষ করতে চাইছিল। শুধু ওর ঘোড়ার মাথায় লাগানো রং বেরঙের কলগি বা ঝুমকো ছাড়া আর কোনো কিছুই ও রঙিন দেখল না। সমস্ত কিছুই যেমন পুরনো ছিল তেমনই পুরনো দেখল। নতুন আইন চালু হবে এই আনন্দের আতিশয্যে ও চৌধুরী খোদাবক্সের দোকান থেকে 14.5 আনা দিয়ে এই নতুন কলগি কিনে এনেছিল। ঘোড়ার খুরে টকবক আওয়াজ, পিচকালো সড়ক, সড়কের আশপাশ, কিছু দূরের লাইট পোস্ট, দোকানের সাইনবোর্ড, ওর ঘোড়ার গলায় বাঁধা ঘুঙুরের শব্দ, বাজারের চলন্ত মানুষ, এসব কি নতুন? না, কোনো কিছুই নতুন নয়। কিন্তু তবু ওস্তাদ মঙ্গু এতটুকু নিরাশ হলো না। এখন সবে ভোর, দোকানপাট এখনো খোলেইনি। এসব প্রশ্নের উত্তর ওর মনকে শান্ত করল। ও আরও ভাবছিল, হাইকোর্টই তো 9টার পরে কাজ শুরু হয়, এর আগে নয়া কানুন কিভাবে বোঝা যাবে? টাঙা চালিয়ে ও যখন গভর্নমেন্ট কলেজের সামনে এলো তখন কলেজের বড় ঘড়ি বেশ দিমাগ নিয়ে 9টার ঘন্টা বাজালো। যেসব ছাত্ররা কলেজের গেট দিয়ে বাইরে আসছিল তাদের বেশ হাসি খুশিই দেখাচ্ছিল। কিন্তু কেন যেন ওদের জামা কাপড় ওস্তাদ মঙ্গুর ময়লা ময়লা ঠেকল। বোধহয় ও চাইছিল উজ্জ্বল কোনো জিনিস ওর চোখকে ধাঁধিয়ে দিক। ওস্তাদ মঙ্গু আবার তার টাঙাকে ডাইনে ঘুরিয়ে এগিয়ে চলল। একটু বাদেই ও আনারকলির কাছে এলো। এতক্ষণে বাজারের অর্ধেক দোকান খুলে গিয়েছিল। লোকজনের চলাচলও বেড়েছে। হালুইকারের দোকানের সামনে খরিদ্দারের বেশ ভিড়। স্টেশনারি দোকানের কাঁচের শোকেসে সাজানো দামি ও সুন্দর জিনিসগুলো পথ চলতি মানুষের নজর কাটছিল। আর বৈদ্যুতিক তারের ওপর পায়রাগুলি বকম বকম করে ঝগড়া করছিল। কিন্তু এ সমস্ত কিছুর প্রতি ওস্তাদ মঙ্গুর কোনো ভ্রুক্ষেপ ছিল না। ও নয়া কানুন সেইভাবে দেখতে চেয়েছিল ঠিক যেভাবে ওর ঘোড়াকে দেখছিল। ওস্তাদ মঙ্গুর বাড়িতে যখন বাচ্চা পয়দা হওয়ার কথা, ঠিক সেই সময় প্রায় 4-5 মাস ওর এমনই উৎসুকতা নিয়ে কেটেছিল। ও জানতো একদিন না একদিন বাচ্চা হবেই। সময় এবং দিন যেন আর কাটছিল না। ও তখন চাইছিল নিজের সন্তানকে এক ঝলক অন্তত দেখতে পায়। তারপর অনেক দিন ধরে সন্তানের জন্ম হতে থাকুক না কেন, তাতে কোনো ক্ষতি নেই। আর এই অস্বাভাবিক ইচ্ছের আবেগে সে তার অসুস্থ স্ত্রীর পেট টিপে টিপে এবং পেটের উপর কান রেখে সন্তানের অস্তিত্ব সম্পর্কে কিছু জানতে চাইত। কিন্তু কিছুই জানতে বুঝতে পারত না। অপেক্ষা করতে করতে একদিন ওর মেজাজ এমন তিরিক্ষি হয়ে উঠল যে ও ওর স্ত্রীকে মেরে বসল। তুই তো দেখছি হরবাকাত মরার মতো পড়ে রয়েছিস, উঠে দাঁড়া, হাঁটাচলা কর, শরীরে একটু তাগত তো আসুক। শুকনো কাঠ দিয়ে কি হবে? তুই কি মনে করিস এরকম শুয়ে থাকলে বাচ্চা পয়দা হবে? ওস্তাদ মঙ্গুর দেহের গড়ন যেমন ছিল তার চেয়ে সে ছিল অনেক বেশি চটপটে।
প্রতিটি জিনিসের আসল রূপ কী তা দেখার জন্য ওর শুধু আগ্রহই ছিল না, তার অনুসন্ধানও করত। ওর স্ত্রী গঙ্গা দেবী ওর এই ধরনের অহেতুক আগ্রহ দেখে সবসময় ওকে বলতো, কুয়ো খোঁড়া শেষ না হতেই তুমি জলের জন্য ছটপট করো। যা কিছুই ঘটুক না কেন, ওর স্বভাব অনুযায়ী যতখানি উদ্বিগ্ন হওয়ার কথা ছিল নতুন আইনের জন্য, ও ততখানি উদ্বিগ্ন ছিল না। ও আজ নতুন আইন দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল, যেমন ও গান্ধী বা জওহরলালের মিছিল দেখার জন্য বেরিয়ে পড়ত। ওস্তাদ মঙ্গু হামেশাই নেতারা কত বড় মাপের তা উপলব্ধি করত তাদের মিছিলের হাঙ্গামা এবং গলার মালা দেখে। যদি কোনো নেতার গলায় গাঁদা ফুলের মালা থাকতো, তবে সে ওস্তাদ মঙ্গুর কাছে বিরাট নেতা। যে নেতার মিছিলের ভিড়ের জন্য দাঙ্গা হাঙ্গামা হওয়ার উপক্রম হতো, সে ওর কাছে আরও বড় নেতা। তাই সে আজ নতুন আইনকে তার অনুভব এবং উপলব্ধির দাড়িপাল্লায় চাপিয়ে ওজন করতে চাইছিল। আনারকলি থেকে বেরিয়ে ওস্তাদ মঙ্গু মাল রোডের ঝকঝকে তকতকে রাস্তার ওপর দিয়ে ঢিমে তালে টাঙ্গা নিয়ে এগিয়ে চলল। মোটরের দোকানের কাছে সে ছাউনির এক সওয়ারি পেল। ভাড়া ঠিক হওয়ার পর ও ওর ঘোড়ার পিঠে চাবুক কষল আর মনে মনে ভাবল, যাক, ভালোই হলো, হয়তো ছাউনি থেকে নতুন আইন সম্পর্কে কোনো খবর টবরও পাওয়া যেতে পারে। ছাউনিতে সে তার সওয়ারিকে নামালো, তারপর পকেট থেকে সিগারেট বের করে বাঁ হাতের 2 আঙুলের ডগায় চেপে ধরে আগুন জ্বালালো এবং টাঙার পিছনের সিটে গিয়ে বসল। ওস্তাদ মঙ্গু যখন কোনো সওয়ারির প্রত্যাশা করত বা ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে গভীর চিন্তা করত, তখন সে সামনের সিট থেকে পিছনের সিটে গিয়ে বসত আর ঘোড়ার লাগাম ডান হাতের মুঠোয় চেপে ধরত। ফলে ঘোড়া প্রথমে একটু চিহি চিহি করে উঠত, তারপর ঢিমে তালে চলতে লাগলো। বুঝতে পারত কিছুক্ষণের জন্য তাকে আর জোর কদমে ছুটতে হবে না। ঘোড়ার দুলকি চাল আর ওস্তাদ মঙ্গুর ভাবনা ধীরে ধীরে পাক খেত। ঘোড়া যেমন দুলকি চালে চলার সময় ধীর ছন্দে পা ওঠায় নামায়, ঠিক তেমনি ওস্তাদ মঙ্গুর সারা দেহে মনে আইন সম্পর্কে নতুন অনুভূতি ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছিল। নতুন আইন জারি হওয়ার পর মিউনিসিপ্যালিটি থেকে টাঙ্গার নম্বর যেভাবে দেয়, সে সেই নম্বর দেওয়ার পদ্ধতিকে নতুন আইনের আলোকে বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করতে লাগলো। ও এই বিচার বিশ্লেষণের মধ্যে এমন ডুবে গিয়েছিল যে হঠাৎ ওর মনে হলো কোনো সোয়ারি যেন ওকে ডাকছে। পিছনে ঘুরে তাকাতেই রাস্তার ওপারে একজন গোরাকে ও দেখতে পেল। গোরা তাকে হাতের ইশারা করে ডাকছিল। ওস্তাদ মঙ্গু গোরাদের ভীষণ ঘৃণা করত। নতুন সোয়ারি গোরা দেখে ওর মধ্যে প্রচণ্ড ঘৃণার ভাব জেগে উঠল। প্রথমে ওর ইচ্ছে হলো ও কোনো সাড়াই দেবে না, ওকে পিছনে ফেলে এগিয়ে যাবে, কিন্তু পর মুহূর্তেই ওর মনে হলো ওর কাছ থেকে পয়সা খিঁচে না নেওয়া বোকামি হবে। কলগির জন্য অযথা যে 14.5 আনা খরচ হয়েছে, সেই পয়সা ওর পকেট থেকে উসুল করতে হবে। জনশূন্য রাস্তায় ও বেশ কায়দা করে টাঙা ঘোরালো। ঘোড়ার পিঠের ওপর হাওয়ায় চাবুকের শব্দ তুলল, আর পলক ফেলতে না ফেলতেই ল্যাম্পপোস্টের কাছে ঘোড়ার লাগাম টেনে ধরে গাড়ি দাঁড় করালো। পিছনের সিটে বসেই গোরাকে জিজ্ঞেস করলো, সাহাব বাহাদুর, কোথায় যাবে? ওর এই প্রশ্নের মধ্যে একটা প্রচ্ছন্ন ব্যঙ্গের ভাব ছিল। সাহাব বাহাদুর উচ্চারণের সময় ওর গোঁফওয়ালা ঠোঁট নিচের দিকে ঝুঁকে পড়ল, আর ওর গালের পাশে যে সামান্য কাটা দাগ ছিল তা নাকের দিকে ঠেলে উঠল এবং কাঁপতে কাঁপতে সে দাগ আরও গভীর ক্ষতে পর্যবসিত হলো, যেন কেউ ধারালো চাকু দিয়ে ধূসর শীষের পাতে ধার দিচ্ছে। ওর সারা চোখে মুখে একটা হাসির ঝিলিক খেলছিল, যেন নিজের বুকের আগুন দিয়ে সে সেই গোরাকে ভস্মীভূত করছিল। ল্যাম্পপোস্টের আড়ালে দাঁড়িয়ে হাওয়া বাঁচিয়ে গোরা সিগারেট ধরাচ্ছিল। সিগারেট ধরাতে ধরাতে সে ঘুরে দাঁড়িয়ে টাঙার পাদানির দিকে পা বাড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে ওস্তাদ মঙ্গুর চোখ ওর চোখের ওপর পড়ল।
মঙ্গুর মনে হলো তারা দুজন সামনাসামনি দাঁড়িয়ে পরস্পরের দিকে গুলি ছুড়ছে, আর সে গুলি যেন ঠোকাঠুকি লেগে আগুনের এক পিণ্ড হয়ে আসমানের দিকে উড়ে গেল। ওস্তাদ মঙ্গু তার ডান হাতের মুঠোয় ধরা লাগামকে একটু ঢিলে করে টাঙ্গা থেকে নামল। নামতে নামতে ও তার সামনে দাঁড়ানো গোরাকে তার চোখ দিয়ে এমনভাবে চিবিয়ে খাচ্ছিল, আর গোরা তার নীল রঙের প্যান্ট থেকে কি যেন ঝেড়ে ফেলছিল। দেখে মনে হচ্ছিল সে যেন ওস্তাদ মঙ্গুর আক্রমণ থেকে এভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। গোরা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে মঙ্গুকে জিজ্ঞেস করল, জানা মাংতা ইয়া ফির গড়বড় করেগা? এ তো সেই। এই শব্দটি ওস্তাদ মঙ্গুর মগজে হঠাৎ গজিয়ে উঠল এবং তার প্রশস্ত বুকের মধ্যে নাচতে শুরু করল। এ তো সেই। এই শব্দটি সে তার জিভের ডগায় বারবার নাচাতে লাগল। নাচাতে নাচাতে ও দৃঢ় বিশ্বাস জন্মালো, এই সেই গোরা, গত বছর যার সঙ্গে ওর তুমুল ঝগড়া হয়েছিল। সেদিন গোরা বেহেড মাতাল ছিল, মেজাজও ছিল তিরিক্ষি, তাই সেদিন বাধ্য হয়ে তাকে অনেক গালাগালি হজম করতে হয়েছিল। ওস্তাদ মঙ্গু এখন ইচ্ছে করলে গোরার মেজাজ দুরুস্ত করে দিতে পারে, ওকে ব্যঙ্গ বিদ্রূপে এফোড় ওফোড় করতে পারে, কিন্তু অন্য কিছু ভেবে সে নিজেকে গুটিয়ে নিল। ও জানে এ ধরনের ঝগড়াঝাঁটি বা লড়াই ফড়াই হলে আদালতের কাছে সেই দোষী সাব্যস্ত হবে। গত বছরের ঝগড়া এবং 1 এপ্রিলের নতুন কানুনের ওপর ওস্তাদ মঙ্গু তার সমস্ত মন নিবদ্ধ করে গোরাকে জিজ্ঞেস করল, কোথায় যাবে? ওস্তাদ মঙ্গুর এই দুটি উচ্চারিত শব্দের মধ্যে চাবুকের সনসন আওয়াজ ছিল। গোরা বলল, হীরামান্ডি যাব। ওস্তাদ মঙ্গুর গোঁফ থরথর করে কেঁপে উঠল। 5 টাকা লাগবে। ভাড়ার হাঁক শুনে গোরা অবাক হয়ে গেল। চিৎকার করে বলে উঠল, 5 টাকা? ঘোড়ার নাদ কোথায়? হ্যাঁ, 5 টাকা। বলতে বলতে ওস্তাদ মঙ্গু তার লোমশ ডান হাত নিমেষে মুষ্টিবদ্ধ করল। ওস্তাদ মঙ্গু বেশ কঠিন স্বরে গোরাকে বলল, যেতে হয় চলো, মিছিমিছি কথা বাড়িও না। গত বছরের ঘটনার কথা গোরার মনে হতেই সে ওস্তাদ মঙ্গুর চওড়া বুকের দিকে তাকালো। ও মনে মনে ভাবল, ওর মগজে আবার পোকা কিলবিল করছে। ওস্তাদ মঙ্গুকে একটু শিক্ষা দেওয়ার জন্য ও টাঙ্গার দিকে 2 পা এগিয়ে গেল এবং ছড়ি দিয়ে ইশারা করে ওস্তাদ মঙ্গুকে টাঙ্গা থেকে নামতে বলল। পালিশ করা বেতের ছড়িটা ওস্তাদ মঙ্গুর পাছায় আলতোভাবে স্পর্শ করল। ওস্তাদ মঙ্গু দাঁড়িয়ে দাঁড়িয়েই বেটে খাটো গোরাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চোখ দিয়ে লেহন করল। সে তার চোখ দিয়ে গোরাকে পিষে ফেলতে চাইল, আর সঙ্গে সঙ্গে হাত মুষ্টিবদ্ধ হলো আর কামানের গোলার মতো তা গোরার চোয়ালের ওপর পড়ল। এক ঝটকায় সে গোরার পা সরিয়ে দিল। গাড়ি থেকে এক লাফে নেমে গোরাকে বেধড়ক পেটাতে লাগলো। গোরা হকচকিয়ে গেল। ওস্তাদ মঙ্গুর ওজনদার ঘুষি থেকে নিজেকে বাঁচাবার জন্যে সে ছোটাছুটি করতে লাগলো। যখন ও দেখল ওস্তাদ মঙ্গু উন্মাদের মতো হয়ে উঠেছে, চোখ দিয়ে আগুনের হলকা বেরুচ্ছে, তখন ও আতঙ্কে চিৎকার করতে লাগলো। ওর এই চিৎকার চেঁচামেচিতে ওস্তাদ মঙ্গুর হাত আরো দ্রুত চলতে লাগলো। ও মনের আনন্দে গোরাকে পেটাতে পেটাতে বলতে লাগলো, বুঝলে, এ হচ্ছে 1 এপ্রিল, এখন আমাদের রাজত্ব। ওদের ঘিরে ভিড় জমে গিয়েছিল। পুলিশ অনেক কষ্টে ওস্তাদ মঙ্গুর হাত থেকে কোনো রকমে গোরাকে বাঁচালো। ওস্তাদ মঙ্গু 2জন সিপাহীর মাঝখানে দাঁড়িয়ে, ওর বুক দ্রুত ওঠানামা করছিল, মুখ দিয়ে ফেনা গড়াচ্ছিল, আর ওর হাসি হাসি চোখ ভিড়ের মধ্যে দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলছিল, ওসব দিন চলে গিয়েছে, যা ইচ্ছে তা করার দিন ফুরিয়ে গেছে, এখন নয়া কানুন জারি হয়েছে, নয়া কানুন, বুঝলে? আর বেচারা গোরা তার মার খাওয়া চেহারা নিয়ে অবাক হয়ে একবার ওস্তাদ মঙ্গুর দিকে আর একবার ভিড়ের দিকে তাকাচ্ছিল।
পুলিশ ওস্তাদ মঙ্গুকে থানায় ধরে নিয়ে গেল। রাস্তায় যেতে যেতে এবং থানায় সে সমানে চিৎকার করে চলল, নয়া কানুন, নয়া কানুন। কিন্তু কেউই তার কথায় কোনো কর্ণপাত করল না। নয়া কানুন, নয়া কানুন, কি আবল তাবল বকছিস? সেই একই পুরনো কানুন। তাকে থানা হাজতে আটকে রাখা হলো।